শুরু করি যে আসলে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় তো এর মধ্যে হয়ে গেছে, ঘটে চলেছেই। কিন্তু আপনাকে একটু এটা আপনার বিষয় দিয়ে জিজ্ঞাসা করতে চাই যে আপনি এখন বাংলাদেশে আছেন, আপনি দীর্ঘদিন আমেরিকায় থাকেন। এখন বাংলাদেশে আছেন, নির্বাচন সামনে। আপনি বিএনপির পক্ষে সক্রিয়ভাবে আপনার অ্যাক্টিভিজম করেন বলে আমরা জানি। এখন মানে এখন কি আপনার কোনো বিশেষ দায়িত্ব আছে, বিশেষ কোনো ভূমিকা আছে এই সময় কাজ করবার জন্য, বা আপনাদের কোনো টিম আছে? জি। একটা কথা আছে না বাংলায়, বাড়ির খেয়ে বনের মোষ তাড়ানো। হুম। আমি সারাটা জীবন বাড়ির খেয়ে বনের মোষ তাড়িয়েছি। আমি আমার মনে হয়েছে আছে যখন আমি 2016 সালে শুরু করি আমেরিকায় যাওয়ার পর, আমার প্রথম বাড়ি ভাড়ার টাকা অ্যাডভান্স দেওয়ার পরে এবং দ- মানে বাসার জন্য একটু হাঁড়ি পাতিল কেনার পরে আমার কাছে $600 ছিল। এই $600 দিয়ে আমি একটি ক্যামেরা কিনেছিলাম এবং আমি একটা পোস্ট দিয়েছিলাম ওই সময়ে, যদি আমি স্ক্রল করি, যে তোমায় নিয়ে স্বপ্ন বানিয়ে যাব বহুত দূর, এই টাইপের কিছু একটা লিখেছিলাম। হুম। আমার টার্গেট ছিল যে ওই $600 যে একটা ক্যামেরা কিনলাম, এটা দিয়েই আমি আমার জীবন শুরু করব। এবং আমি তখন থেকেই আমি রাজনীতি নিয়ে কথা বলা শুরু করি এবং ইউটিউবকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা শুরু করি। এবং আমি চেয়েছিলাম যে না, এটা রাজনীতি যেহেতু আমার মেইন স্ট্রিম প্ল্যাটফর্মে আমার কোনো ভয়েস নাই, সো যেই ভয়েস গুলো নাই সেগুলো তো বলতে হবে। 2018 নির্বাচন দেখেছেন আমি কিভাবে হুম। কাজ করেছি। এখনো এই কাজটা করছে একদম কমপ্লিটলি বাড়ির খেয়ে বনের মোষ তাড়ানো। আমি আমেরিকা থেকে আহ, টাকা ওখানে মানি ট্রান্সফারের মাধ্যমে আমি আমার অ্যাকাউন্টে এখানে ঢুকাই, এরপর আমি বাসা ভাড়া দিচ্ছি এবং থাকছি। আমাকে কেউ কোনো দায়িত্ব দেয়নি। ভবিষ্যতেও যে কেউ কোনো দায়িত্ব দিবে এরকম কোনো ওয়াদাও কোথাও থেকে পাইনি। একেবারে ক্লিয়ার কাট। এবং আপনি কি একাই কাজ করছেন, মানে আপনাদের কোনো টিম বা এরকম কিছুই নাই? না, আমি সারা জীবন আমি একলা কাজ করছি। আচ্ছা, স্পষ্ট। আমি নিজে হাতে এডিট করি, নিজে হাতে লিখি, নিজে হাতে রেকর্ড করি, নিজে হাতে লাইট ঠিক করি। আমি যদি আমার লাইট ক্যামেরা নিয়ে দেখাইতে পারতাম আমার হুম, অস্থায়ী হুম। স্টুডিও, দেখাইতাম যে কিভাবে আমি কাজ করি। আচ্ছা। আ কিন্তু মানে আপনি যেমন কাজ করছেন, দেশে গেছেন, মানে আমি দেখছি আপনি বিএনপির পক্ষে কাজ করছেন, জামাতের পক্ষেও প্রভাবশালী অ্যাক্টিভিস্টরা আছেন। তারা দেশে যান নাই। ধরেন আমি বলছি পিনাকি ভট্টাচার্যের কথা, আমি বলছি ইলিয়াস হোসেনের কথা। আপনি কি মানে তারাও তো কাজ করছেন জামাতের পক্ষে। কেন যাচ্ছেন না দেশে, এটা বলতে পারেন? আপনাদের তো পূর্ব যোগাযোগ ছিল, পরে যদিও যোগাযোগটা অন্যরকম হয়ে গেছে। কিন্তু কেন যাচ্ছেন না? এইটা তারা বলতে পারবেন কেন যাচ্ছেন না, তবে আমি যতটুকু জানি তাদের ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা আছে। রিফিউজি স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে দেশে আসলে। এবং তারা যে থাকেন, কেউ প্যারিসে থাকেন, আমেরিকায় থাকেন, তারা তাদের ওই জীবনটা ঝুঁকিতে ফেলতে চান না। আর তারা নিজেরাও জানেন যে তারা যে বয়ান তৈরি করছেন, কাজ করছেন, সেইটা ফেইলিউরদের বয়ান, ফেইলিউরদের অ্যাক্টিভিটিস। সো যখন আপনি জানেন যে আপনার সফল হওয়ার সম্ভাবনা নেই, আপনি কেন আপনার এই যে রিফিউজি স্ট্যাটাস আছে আপনি সেটিকে ঝেড়ে ফেলবেন, তাই না? তো আমি মনে করি যে 5 তারিখে এসেছে, অভ্যুত্থান হয়েছে, এই বাংলাদেশ আমরা যেন আবার চাষাবাদ করতে পারি। কারণ দীর্ঘ বছর দশক জুড়ে আমরা দেশের বাইরে ছিলাম। এখন আমরা যদি না থাকি মাঠে, তাহলে বাংলাদেশের জন্য, মানুষের জন্য যে কাজ করার স্বপ্ন দেখিয়েছি, স্বপ্ন দেখাচ্ছি, স্বপ্ন দেখেছি, সেগুলো অধরা থেকে যাবে। সুতরাং আমি আমার সমস্ত সবকিছুকে ওভারলুক করে আমি আছি এখানে। আমি এমন না যে পুরোপুরি চলে এসেছি, কিন্তু আমি বাংলাদেশে কাজ করার জন্য এসেছি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আপনি বলছিলেন ফেইলিয়ারদের বয়ান, কিন্তু মানে জামাতের পক্ষে যা কাজ করাটা কি আসলে ফেইলিয়ারদের মানে একটা ফেইলিওর হয়ে যাবে বলে মনে হচ্ছে? সম্প্রতি বেশ কিছু বিষয়ে আমি আজকে আলোচনা করব বলে ঠিক করছিলাম, যেমন ধরেন ওয়াশিংটন পোস্টের যে সেই রিপোর্ট, বা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে একটা আলোচনা যেটা লিক হয়ে গেছে, আহ, আহ, মার্কিন কূটনীতিকদের সাথে নারী সাংবাদিকদের একটা আলোচনা, যেখানেই আসলে স্পষ্ট হচ্ছে যে যুক্তরাষ্ট্র খুব আহ, ভালোভাবেই, এবং যদি বলি বিএনপির চেয়ে বেশি সমর্থন করছে আসলে জামাতকে। এবং তারা জামাতের পক্ষে এই প্রচারণাও করছে যে তারা আসলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না, তারা নারীদের কর্মঘণ্টা কমানোর যে কথা একটা আলোচনায় ছিল সেরকমটা তারা কিছু করবে না, করলে তারা এটার উপরে চাপ দেবে। কিন্তু তারা আরও জামাতের সাথে বন্ধুত্ব আরও নিবিড় করতে চায়, ঘনিষ্ঠ করতে চায়। এই রকম বিষয়ে যখন যুক্তরাষ্ট্রের মতো দেশ একটা একরকম সমর্থন দিচ্ছে, সেটি আসলে কেমন বার্তা বিএনপির জন্য? দেখুন, যুক্তরাষ্ট্র কিংবা ভারত কিংবা সৌদি আরব কিংবা তুরস্ক কিংবা পাকিস্তান কেউ বাংলাদেশের রাজনীতির গতি প্রবাহ পরিবর্তন করতে পারবে না, এটি আমি বিশ্বাস করি। হ্যাঁ, এখন সুপার পাওয়ার যারা আছে তাদের অবস্থান নিশ্চয়ই একটা বিষয়, কিন্তু আমরা তো দেখেছি যে গত পতিত সরকারের আমলে তাদের সাথে চীন ছিল খুব মারাত্মকভাবে, রাশিয়া তো
হুমকি দিয়েছিল, কিন্তু কোনো লাভ হয় না। যুক্তরাষ্ট্র বলল তারা ভিসা নীতি আরোপ করবে, কিন্তু নির্বাচনের পরে আমি কি দেখলাম, আমি নিজে আফসোস করছি যে এই নির্বাচন হইলো, শামীম ওসমান নিউ ইয়র্ক শহরে পদার্পণ করলো, স্বরাষ্ট্রমন্ত্রী নিউ ইয়র্ক শহরে পদার্পণ করলো। কোথায় তোমার ভিসা নীতি, কোথায় তোমার স্ট্র্যাটেজি? আমার মনে হয় না যে এটি কোনো বার্তা। ওয়াশিংটন পোস্টের যে রিপোর্ট, সেটি আমি দেখি অন্যভাবে। সেটা হলো একটি দেশের রাজনৈতিক দল যারা থাকবে, ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকবে এমন সবার সাথেই তারা যোগাযোগ রাখবে। আলটিমেটলি দে উইল লুক ফর দ্য বিজনেস। তাদের দরকার হচ্ছে বিজনেস। এখন বিএনপি একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তাদের লেগেসি আছে, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। এশিয়া এনার্জি থেকে শুরু করে নানান বিজনেস প্রতিষ্ঠান, ইউনোকল, তারা যখন বাংলাদেশে বিজনেস করতে চেয়েছে, বিএনপি তখন তাদের সাথে ওপেন আপ করেনি। কারণ বিএনপির দায়বদ্ধতার জায়গাটা আছে। চট্টগ্রাম বন্দর এবং পাহাড়ি কক্সবাজারে অন্যদের তৎপরতার জন্য দরজা খুলে দেওয়ার বিষয়ে বিএনপি সরাসরি বিরোধিতার অবস্থান নিয়েছে। বিএনপি চাইলে তো জামায়াতের মতো সবকিছু উজাড় করে দিতে পারবে না, কেননা তাদের রাজনৈতিক লেগেসি নাই, তাদের কমিটমেন্ট নাই, তার নিজের দলের কাছেই কমিটমেন্ট নাই, তার নিজের কর্মীদের কাছে কমিটমেন্ট নাই। যে কর্মীদের রোকন, হাজার হাজার রোকন তারা বানিয়েছে আল্লাহ দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়ে, ওয়াদা করিয়ে। এখন আপনি হুকুমতের দিন বাদ দিয়ে আপনি বলছেন যে আমি মধ্যপন্থা রাজনীতির দল, এবং সরিয়ে আইন প্রতিষ্ঠা করা ইজ নট মাই টার্গেট। সো তার কর্মীর কাছেই তার কমিটমেন্ট নাই, তার লিটারেচার, তার বইকে সে মানছে না, হিন্দুদেরকে প্রার্থী বানাচ্ছে। তো এই সবই তো পরিবর্তন, এবং যেহেতু তার কোনো কমিটমেন্ট নাই দেশের এটি হয়তো জন্য। মার্কিন সমর্থন পাওয়ার জন্যই এই পরিবর্তন কিনা, কারণ মার্কিনিরা এই যে চাপটা দিচ্ছে যে সরিয়ে আইন বাস্তবায়ন তারা করবে। এক্স্যাক্টলি, শুধু মার্কিন না, তারা ভারতের সমর্থনও চাচ্ছেন, ভারতের কূটনীতির সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। এইটা আবার আমরা দেখছি দুদিন আগে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে এটি ক্লিয়ার করা হয়েছে যে না, এটা করা হয়েছে। এবং তারা এতদিন চেপে রেখে, যে যখন রয়টার্স আসলো তখন তারা বললো হ্যাঁ এই ধরনের একটা যোগাযোগ হয়েছে। সুতরাং আমরা দেখি, তবে এটিকে আমি একেবারে এই ধরেন, আম, আপনি যদি দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত না করেন, তাহলে রাজনৈতিক দল হিসেবে যে কোনো দেশের প্রতিনিধির সাথে কথা বলা, এবং বিদেশীয় রাজনৈতিক কূটনীতিক যারা আছেন তারা যে কোনো দলের সাথে কথা বলবেন, এবং ওই ক্ষেত্রটা তারা তৈরি করে রাখবেন যেন যারাই ক্ষমতায় আসে তাদের সাথেই তারা কাজ করতে পারে। কারণ বিদেশিদের কাজ কি, এখানে কি আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড নিয়ে ওরা চিন্তা করবে না। ওরা চিন্তা করবে ওদের বিজনেস হয় কোথায়, তাই না? তো বিজনেস করার জন্য আপনি জায়গাগুলো পরিষ্কার রাখবেন, কি তাহলে বেটার কি ওয়াদা। এটা তাদের কাছে কি কোনো ইঙ্গিত আছে, মানে তারা, আপনি বলছেন যার সাথে ব্যবসা বাণিজ্য করবার জন্যই তারা তাদের চ্যানেল বা কথাবার্তা চালু রাখবে, তো জামাত ক্ষমতায় আসতে পারে এরকম কোনো ইঙ্গিত কি তাদের কাছে আছে? কেন জামাতের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে? না, 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 জামাতের সাথে ঘনিষ্ঠতা বাড়াইতে চাইছে ওয়াশিংটন পোস্টের রিপোর্ট, কিন্তু তারা তো বিএনপির সাথেও ঘনিষ্ঠতা বাড়িয়ে রেখেছে। তারা নতুন রাষ্ট্রদূত আসার পরে তারেক রহমানের সাথে দেখা করেছে, চীন যেয়ে দেখা করেছে। এ এমন কোন ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত এসে দেখা করেছেন, এমন না যে না তিনি একটি বার্তা অন্য কাউকে পাঠাতে পারতেন না। তো সেই অ্যাপ্রোচ গুলো তো সবার সাথেই আছে, কারণ তারা মনে করছে যে কারা সম্ভাব্য রাজনৈতিক দল যারা সরকার গঠন করতে পারে। এখন আরেকটা বিষয়, আপনি জামাতকে একেবারে ফেলে দিলে তো হবে না, আমি তো ফেলে দিতে চাই না, কারণ তারা তো বাংলাদেশের একটা রাজনৈতিক দল, যেহেতু দুইটি রাজনৈতিক জোট। সুতরাং যদি নির্বাচন হয় এবং দিন শেষে যদি সত্যি করেই মনে করে যে না তারা ওই বেস তৈরি করেছে ভোটের, তাহলে যদি তারা ক্ষমতায় যায় তাহলে তো সেইটার একটা যোগাযোগ তাদের তরফ থেকে থাকতেই পারে। এটা আমি দোষের কিছু দেখি না। হুম, মানে যে তাহলে যেই ভাবনাটা ধরেন শুরুর দিকে একটা হচ্ছিল, যে বিএনপি আসলে নির্দ্বিধায় ক্ষমতায় চলে যাবে বা চোখ বন্ধ করে ক্ষমতায় চলে যাচ্ছে, বিশাল ব্যবধানে চলে যাচ্ছে, সেই ধারণাটা এখন আর মানে টিকে না। এখন এটাও, না, হ্যাঁ জি। এটা আমি আপনি যদি মাঠের পরিস্থিতি যদি দেখেন, তারেক রহমান দেশে আসার পূর্বে এবং বেগম জিয়ার জানাজার পূর্বে গ্রাউন্ডে একটা ভাইব ছিল এরকম যে না, যেহেতু তারেক রহমান আসবেন না, সো দেশে যারা আছেন সেখান থেকে আমরা জামাতকে বেছে নেই। এরকম একটা প্রচারণা ছিল। এখনো আপনি রিক্সাওয়ালা, গাড়ির ড্রাইভার, এগুলোর সাথে কথা বললে তাদের ওই ভাইবটা পাবেন। এটা আমরা পরে জেনেছি যে বিশেষ ব্যবস্থায় তাদেরকে এইগুলো ডিস্ট্রিবিউট করার একটা মেকানিজম আমরা দেখেছি, যে না তাদেরকে নগদ টাকা দেওয়া এবং বিকাশ করার মাধ্যমে তারা দিনে কতজনকে এই কথা বলেছে সেইটার একটা হিসাব নিয়ে টাকাটা পৌঁছে দেওয়া। এখন আমি যে বাসায় থাকি, আমার দারোয়ান আমার কাছে দিনে 10 বার আসেন যে তার ছেলেটার একটা চাকরির জন্য ব্যবস্থা করা, কিংবা আমার যে উনি আসেন, আমি যে ওনার হাতে 200 টাকা দেই, এটা ওনার কাছে তার দিন শেষে সবচেয়ে বড় পাওয়া।
তো সেই রাজনীতিটা বিএনপি করছে না, এটা বিএনপির ব্যর্থতা। কিন্তু জামাত তো ঠিকই করছে, তাই না? তার বাড়ি যে মোবাইল নাম্বার নিচ্ছে যেন বিকাশ বিকাশ করতে পারে। তো যেহেতু তাদের অঢেল টাকা পয়সা নিয়ে তারা নেমেছে, সুতরাং তারা এই কাজগুলো করছে। এবং আপনি যেটা বললেন যে না, আগে যেমন একরকম ভাবাই হয়তো বিএনপি ক্ষমতায় যাবে, এখন কি আর মনে হচ্ছে কিনা যে না তারা ক্ষমতায় যাবে না, জামাতও চলে যেতে পারে। দেখুন, আমি খুব হাইপোথেটিক্যালি আমি প্রেডিকশন করতে চাই না, কিন্তু এটা জামাত নিজেও জানে তারা কয়টা আসন পাবে, এনসিপি নিজেও জানে যে জামার সাথে মিলে তারা কয়টা আসন পাবে। আম, সুতরাং তাদের অভ্যন্তরেই আপনি জানেন জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব জাতীয় সরকারের কথা বলে এসেছেন তারেক রহমানের সাথে দেখা করে যে না, তারা যেভাবেই হোক সরকারি কর্মকাণ্ডের সাথে থাকতে চায়। আমার ধারণা বিএনপিও তাদেরকে আস্থায় রাখতে চায়, কারণ তাদেরকে খেপিয়ে তারেক রহমান যে শান্তির রাজনীতির কথা বলছেন, স্থিতিশীলতার কথা বলছেন, একা পারবেন না শত্রুতা তৈরি করে। সুতরাং কিন্তু এখানে পক্ষ বিপক্ষ থাকতে হবে। সেই পক্ষ বিপক্ষ থাকার কারণে একটি নির্বাচন কখন নির্বাচন হয়, আপনি যদি আগে থেকেই জেনে যান যে কোন দল জিতে যাবে নিশ্চিত 100%, তাহলে মানুষ ভোট দিতে যাবে না আর উৎসব মুখর থাকবে না। সুতরাং এইটাও আমি মনে করি যে এইসব জিনিস তৈরি করা হচ্ছে এই উৎসব মুখর থাকে। এবং মানে মানে আমি আসলে এই প্রশ্নটা এভাবেই বুঝতে চাইছিলাম যে তাহলে যে বিএনপি একদম জিতে যাচ্ছে নির্দ্বিধায়, বিষয়টা এখন আর এমন নাই, জামাত বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আই ডোন্ট থিংক সো। এটা আপনার অনেক মানুষ ভাবতে পছন্দ করে এইভাবে। হুম। এটা অনেক মানুষ ভাবছে ওই ধরনের একটা বয়ান তৈরি করে দিতে। কিন্তু এটা একেবারে আপনি যদি বলেন এটা আকাশ পাতালের একটা বিষয়। হুম। আপনি আপনি বলছিলেন যে বিএনপি মানে জামাত জানে বা এনসিপিও জানে যে তারা কয়টা সিট পাবে, কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কিন্তু বলছেন যে এনসিপি, তিনি নিশ্চিতভাবে বলতে পারেন যে এনসিপির বা তরুণদের অনেকেই, তিনি এনসিপিকেই মিন করে বলছেন যে অনেকেই আসলে সংসদে যাবেন বা নির্বাচিত হবেন এবং শিক্ষামন্ত্রীও হতে পারেন, এরকম কথাও তিনি বলছেন। মানে অনেকেই, তিনি যদি নিশ্চিতভাবে জানেন, আপনারা কি এটা বুঝতে পারছেন যে এরকমটাই হবে? একটা তো জামায়াতের সাথে জোট করার কারণে তারা জামায়াতের জিতে আসার মতো কয়েকটা আসনে তারা নমিনেশন পেয়েছে। বিশেষ করে আমি নাম বলছি না, কয়েকটি আসনে বিএনপির প্রার্থিতাও ঝুঁকির মধ্যে পড়েছে এবং নেই। তো সেই হাসনাত জায়গাগুলোতে যদি আবদুল্লাহর আসনে তো বিএনপি নাই। জি। হ্যাঁ, তো ধানের শীষ না থাকে তাহলে একটা লেভারেজ তো পাবেই, ন্যাচারাল লেভারেজ। এবং আরেকটা বিষয় হলো যে আপনাকে এটাও দেখতে হবে যে আপনি একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি আপনি চাইতে পারেন, কিন্তু যদি অ্যাবসলুট মেজরিটি আপনি অর্জন করেন সংসদে, ধরেন 300 আসনের মধ্যে যদি 290টা আপনি পান, আপনার খুব সমূহ সম্ভাবনা আছে আপনি অটোক্র্যাট, হুম। মানে অটোক্র্যাটিক গভর্নমেন্ট পরিচালনা করবেন, সেখানে বিরোধীদের কোনো ভয়েস থাকবে না। তো সেটা দেশের জন্য ভালো নাও হইতে পারে। হুম। সেই কারণে কিছু আসন তো যাবেই অন্যান্যদের। আপনি একটা বড় অংশ দেখবেন যে বিএনপির বিদ্রোহী ক্যান্ডিডেট অনেক বেরিয়ে আসবেন। হুম। হুম। তার আসন ঢাকা থেকেও একটা দুইটা আসন থেকে বেরিয়ে আসতে পারে বিদ্রোহী ক্যান্ডিডেট। হ্যাঁ, এই আহ, যে একটা আমি বিষয় আপনি উল্লেখ করলেন বিদ্রোহী ক্যান্ডিডেটদের কথা, মানে এক নাম্বার একটা পয়েন্ট দেখলাম যে যুক্তরাষ্ট্রের একটা সমর্থন অফ দ্য রেকর্ড আলোচনায় যেটি এসেছে সেটি আরও বেশি মানে কথাটা আলোচনায় আনবার মতো। দুই নাম্বার আপনি বলছেন যে বিদ্রোহী প্রার্থীদের একটা বড় অংশ বেরিয়ে আসবে। এটি একটা বিএনপির জন্য মানে এটিও কেমন বার্তা? আমি শুরুতেও জিজ্ঞাসা করছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন জামাতকে, এটি কেমন বার্তা, এবং বিদ্রোহী প্রার্থীরা যে বেরিয়ে আসবে এটি কেমন বার্তা, এটিও আপনার কাছে জানতে চাই। এবং এটি আসলে বিএনপির জন্য অস্বস্তিকর কিনা? ৭৯টি আসনে যতটুকু এখন পর্যন্ত জানি বিদ্রোহী প্রার্থী আছে, ৭৯টি আসনে। সেক্ষেত্রে এদিকে জামাতের হয়তো থাকলেও হাতে কোনো একটা দুইটা আছে বিদ্রোহী প্রার্থী। অনেক বেশি লেভারেজে না জামাত? এটা ঠিক আছে, অনেক বেশি লেভারেজ। আপনাকে অনেকগুলো পার্সপেক্টিভ বিচার করতে হবে। বিদ্রোহী ক্যান্ডিডেট সব আসনে সব নির্বাচনেই থাকবে। হুম। এখন রুমিন ফারহানা বিদ্রোহী ক্যান্ডিডেট, রুমিন ফারহানা যদি জিতে আসে উনি কি বিএনপি না বিএনপির বাইরের হয়ে জিতে আসবেন? নুরুর আসনে যদি মামুন বিদ্রোহী ক্যান্ডিডেট, উনি যদি জিতে আসেন উনি কি বিএনপি না বিএনপির বাইরের হয়ে জিতে আসবেন? আমার আসনে ডক্টর শহীদুল আলম, উনি বিদ্রোহী ক্যান্ডিডেট, উনি যদি জিতে আসেন উনি তো জিয়ার কথা বলে নির্বাচন করছেন, তারেক রহমানের কথা বলে নির্বাচন করছেন, মার্কাটা ভিন্ন। সুতরাং আমি মনে করি না যে এটা খুব বড় প্রবলেম। হ্যাঁ, কিছু জায়গায় এই বিদ্রোহী ক্যান্ডিডেটরা যখন থাকবেন তখন ভোট তো ভাগ হয়ে যাবে। হওয়ার পরিবর্তে ভোটটা ভাগ হয়ে হুম। যাবে, মানুষ কনফিউজড হয়ে যাবে যে না কোথায় ভোট দিবে, সেই জায়গায় জামাত বেরিয়ে আসবে। এটা একটা বড় ঝুঁকি। কিন্তু এই ঝুঁকি তো সব নির্বাচনেই হুম। আছে, সব নির্বাচনে ছিল। জামায়াতের রাজনীতি তো যেটা তারেক রহমান বলেছেন আছে গুপ্ত রাজনীতি, অর্থাৎ এটা আমাদের প্রয়াত হাদি উনি একটা টকশোতে বলেছিলেন যে জামায়াত তো রিমোট কন্ট্রোলে চলে। আপনি রিমোট চাপ দিবেন সব ভ্যানিশ হয়ে যাবে, রিমোট অন করবেন অটো অন হয়ে যাবে। কিন্তু বিএনপি তো একটা গণতান্ত্রিক দল, তাদের তো আর রিমোট চাপ দিলে কাউকে ভ্যানিশ করা যায় না। তারা দেয়ার কানেক্টেড, তারা তো লুকিয়ে রাজনীতি করে নাই 17 বছর। মাটি মানুষের সাথে কথা দিয়েছে, সুখে দুঃখে পাশে ছিল।
তারা হারিয়ে যেতে চাচ্ছে না, এই জন্য বিদ্রোহী ক্যান্ডিডেট হয়েছে। হ্যাঁ, এটা অস্বস্তি, এটা একটা ঝুঁকি, কিন্তু এই ঝুঁকি মেনে নিয়েই বাংলাদেশের রাজনীতি করতে হবে বিএনপিকে, এটাই বিএনপির নিয়তি। আর জামাত তবুও এত অর্কেস্ট্রেটেড একটা চেইন অফ কমান্ডের দল, কিন্তু তারপরেও দেখেন কয়েকটা জায়গা অন্তত 3টে আসনে এনসিপি কে দিয়েছে, কিন্তু প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারেনি। সুতরাং এই অস্বস্তিতে তো তাদেরও আছে। তারা আম, ইসলামী রাজনৈতিক দল যেগুলো একটা ভোট সব এক বাক্সে আনার কথা বলে তারা একটা হাইপ তুলেছিল। আপনি যে সময়টা বলছেন তখন এই হাইপটা ছিল, কিন্তু এখন তো দে আর নট। তারা বলছে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করবো না, ইসলামী আন্দোলন বেরিয়ে গেছে, হেফাজতের মুরব্বী বলছেন জামাত মুনাফেক, ওদেরকে ভোট দেওয়ার গেলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন আপনি। তারেক রহমান, বিএনপি তারা যথেষ্ট ইসলামিক ধারার রাজনীতি করছে। সুতরাং 100% যে জামাত খুব লেভারেজের মধ্যে আছে, এটা আমি মনে করি না। তবে আমি এটাও বলছি বারবার যে না, তাহলে কি নির্বাচনটা আমার তো সেকুলার রাজনীতিটা মিসিং? সেকুলার রাজনীতি মিসিং আমি একবারে বলবো না। একেবারে আপনি মিসিং যেটা, সেটা হলো বামপন্থার রাজনীতি, সেটা বলতে পারেন আপনি। তারেক রহমানের চেয়ে বড় সেকুলার রাজনীতিবিদ কাকে দেখেন? আমি তো দেখি না। তিনি বাংলাদেশের নর্মস আছে কবরস্থানে নারীদের নেওয়া যাবে না, তিনি তার পুরো পরিবার নিয়ে কবরস্থানে গিয়েছেন। বাংলাদেশের নর্মস আছে যে এটাকে কি বলে, আহ যেসব না, পলিসি আপনি নিয়ে বলছিলেন না যে যথেষ্ট ইসলামিক রাজনীতি করছেন তারেক রহমানও, মানে সেজন্যই বলছিলাম যে ইসলামিক তো তিনি করবেনই। আপনাকে এটা দেখতে হবে যে বাংলাদেশের 90% মুসলিম দেশ, আপনি এখানে অন ইসলামিক রাজনীতি, অন ইসলামিক কালচার আপনি প্রবর্তন করতে পারবেন না। বাংলাদেশের মানুষ কি পছন্দ করে? শেখ হাসিনার পরিবারের লোকজনের যে বেশভূষা, সেটা পছন্দ করে, অবশ্যই করে। আমি বেশভূষা নিয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাই না, কিন্তু মানুষ কোনটা পছন্দ করে? এই যে সংসদ ভবনের প্রোগ্রামে যখন আজান দিচ্ছে, জুবাইদুর রহমান তারেক রহমানকে ডেকে বলছে আজান দিচ্ছে, মেয়ের মাথায় কাপড় দিতে বলো। তারেক রহমান তাকে বললো, এরপর দেখলাম সে কাপড় দিচ্ছে। তো এগুলোতে মানুষ পছন্দ করে যে না, দিস ইজ হাউ ইউ রেজ ইউর কিডস ইন অ্যান ইসলামিক সোসাইটি, মানে বাংলাদেশের মতো জায়গায়। আমি তো, কিন্তু তারেক রহমান কি বলছেন? বাংলাদেশ শুড বি আ রেইনবো নেশন। আপনি যে নির্বাচনী সংটা তারা অফিসিয়ালি প্রকাশ করেছে, দেখেন সেখানে কোথাকার রিপ্রেজেন্টেশন নাই? সকল ধর্ম মতের মানুষের রিপ্রেজেন্টেশন আছে। তারা যে নমিনেশন দিয়েছে, সকল ধর্ম মতের রিপ্রেজেন্টেশন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি একজন হিন্দু। আপনাকে বুঝতে হবে বিষয়গুলা, যে না, এই রিপ্রেজেন্টেশন একমাত্র সেকুলার রাজনীতিটা বিএনপি করতে পারছে, এবং তারা নারীদেরকে সামনে নিয়ে আসছে। তারা একই সাথে তারেক রহমান ব্যক্তি যে মুসলিম লিডার, সেটাও তিনি বজায় রাখার চেষ্টা করছেন। কিন্তু তিনি কি পাঞ্জাবি টুপি পরছেন? নো, হোয়াইট শার্ট, জিন্স এবং স্নিকার, যেন তরুণদেরকে আকৃষ্ট করতে পারেন অ্যাজ হু ইজ। দেখুন, আমি ব্যক্তিগতভাবে তারেক রহমানের আম, আমি যতটুকু জানি যে এই কৌশলের রাজনীতি, মুনাফিক চরিত্র ধারণ, এগুলো তিনি পছন্দ করেন না। তিনি আহ, তার কথা হচ্ছে এরকম যে আই অ্যাম হু আই অ্যাম। এখানে যদি আহ, স্রষ্টা আমাদের পক্ষে থাকে এবং মানুষ যদি ভোট দেয়, তাহলে উইল রান দ্য কান্ট্রি, আদারওয়াইজ উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ভার্ডিক্ট অফ দ্য পিপল। হুম, জি। মানে সেই যে মার্কিনীদের কথোপকথন, মার্কিন কূটনীতিকের সাথে বা নারী সাংবাদিকদের, সেখানে আসলে এই ডাকসু প্রসঙ্গটাও এসেছে, যে সেখানে জামাতে ইসলামের উইং তারা যুক্ত হয়েছে। কিন্তু আমি একটা বিষয় একটু এসে তারপরে আবার এই বিষয়টাতে আসি, যে সেখানে আম, একটা সময় তারেক রহমান সম্পর্কে মার্কিন কূটনীতিক যে বার্তা পাঠিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, যেটি ফাঁস হয়েছিল উইকিলিক্সে, সেখানে আসলে তারেক রহমান সম্পর্কে প্রচণ্ড নেতিবাচক কিছু ধারণা ছিল, বা টার্ম ইউজ করা বা বিশেষণ ব্যবহার করা হয়েছিল। এখন কি মার্কিনিরা সেই অবস্থান থেকে সরে এসেছে, নাকি তাদের সেই অবস্থানটা কোথাও না কোথাও রয়ে গেছে? দেখুন, এইটা নিয়ে আমি বারবার বলছি, সেটা হলো যে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, পাকসু, এগুলা হচ্ছে ক্যান্টনমেন্টের স্যাম্পল। আপনি ক্যান্টনমেন্টে 22,000 সেনা আছে, আপনি তাদেরকে রেশন দিতে পারবেন, ভালো পোশাক দিতে পারবেন, ফ্যান দিতে পারবেন, টিউশনে দিতে পারবেন, চাকরি দিতে পারবেন, এবং আপনি সেখানে এই নানান রকম মজমা বসিয়ে পাঠচক্র এটা সেটা করে মগজ ধোলাই করতে পারবেন। একটা ছেলে যে ইউনিভার্সিটিতে উঠে যা থাকা খাওয়ার জায়গা না, আমি আজকেও একটা মেয়েকে তার হল ভাড়া, দুঃখিত, একটা ছেলেকে তার হল ভাড়া পরিশোধ করার জন্য, আমি নাম বলছি না, আমি নিজের পকেট থেকে টাকা দিয়েছি। কেন দিয়েছি? আমি দায়বদ্ধতার জায়গা থেকে দিই। আমি এরকম বহুত ছেলে মেয়েকে আমার নিজের দায়বদ্ধতা থেকে দিই। এখন বিশ্ববিদ্যালয়ে যারা একটা হলে সিট পায় না, তাদেরকে সিট দেওয়া, একটা টিউশনি দেওয়া, যেই টিউশনিটা করছে সেই জামাতের বাড়িতে তাকে টিউশনি দেওয়া, এইভাবে যার ফ্যান নেই তাকে একটা ফ্যান কিনে দেওয়া,
যার বোনের চাকরি লাগবে একটা চাকরি দেওয়া, এইগুলা করে আপনি ক্যান্টনমেন্টেই গবেষণা করতে পারেন, পুরো ক্যান্টনমেন্টই আপনার পক্ষে কিন্তু রাখতে শুধু পারেন। কি আমি শেষ ক্যান্টনমেন্ট, করি যেমন আপনি, আমি শেষ করি হ্যাঁ, আমি শেষ করি বিশ্ববিদ্যালয় হলগুলো হচ্ছে ক্যান্টনমেন্ট। আপনি সেখানে আপনি আপনার প্রাধান্য, এবং 17টা বছর তারা রাজনীতি করেছে এই আওয়ামী লীগের সাথে গুপ্ত থেকে। এই হল, পাড়া মহল্লা সবকিছুই তাদের চেনা, যেখানে ছাত্রদল এক বছরও ঢুকতে পারেনি হলগুলাতে। সুতরাং ক্যান্টনমেন্টের 22,000 ভোটার আর 20 কোটি ভোটার, মাঠের ভোটার, এটার মনস্তত্ত্ব আলাদা, আপনাকে এটা মানতে হবে। সুতরাং আপনি যেই পলিটিক্স, যেই প্রভাব আপনি ক্যান্টনমেন্টের বিস্তার করছেন, ক্যান্টনমেন্টের বাইরে আপনার এই প্রভাব নেই, এটা মানতে হবে। সেটা আমি বারবার যুক্তি হিসেবে বলছি। আহ, কিন্তু হ্যাঁ, আপনি তরুণদের। যে এটা বলছিলেন শাহেদ আলমজি, শুরুতে বললেন না যে আপনার দারোয়ান আপনার কাছে আসে যখন একটা ছেলের একটা চাকরির জন্য, সেই কাজটা জামাত করছে কিন্তু বিএনপি করছে না, জায়গাটা আপনি বলছেন সেখানে বিএনপির একটা ব্যর্থতা রয়ে যাচ্ছে। তো এটি ক্যান্টনমেন্টে বলছেন কেন? ক্যান্টনমেন্টের বাইরেও তো তাহলে জামাত এই কাজটা করছে, বাড়ি বাড়ি না, যাচ্ছে, জামাতের কাজ টাকা করছে না। দিচ্ছে, চাকরি জামাতের দিচ্ছে। একটা প্রতিষ্ঠান দেখান যেখানে তাদের নিজেদের কর্মী সমর্থক ছাড়া অন্য কেউ চাকরি করছে। এক ইসলামী ব্যাংক দেখেন না, যেখানে জামাত ইসলামী, নন জামাত ইসলামী যে 5,000 ছিল আওয়ামী লীগের আমলে ঢোকানোর চেষ্টা করছে, ওদেরকে চাকরি থেকে বাইর করে দিচ্ছে। সুতরাং আপনাকে দেখতে হবে তারা এক ইসলামী ব্যাংকেই তাদের মতাদর্শের লোক ছাড়া চাকরি দেয় না কাউকে। তারা তো ইসলামই মনে করে না, বাকি সবাইকেই মনে করে যে অনইসলামিক। হ্যাঁ, সুতরাং আপনি আম, একটা প্রতিষ্ঠান দেখেন, ওই ফোকাস কোচিং সেন্টারে আমি আহ, মানে আমি কি ঢুকতে পারবো নাকি? আমাকে শিবির হইতে হবে, নয় লোক আমি ঢুকতে পারবো না। মানারাতে আমাকে শিবির হইতে হবে, নাহলে আমি ঢুকতে পারবো না। So, আপনাকে এটাকে কি বলে, এই তাবিরুল মিল্লাতে আমাকে শিবির হইতেই হবে ওখানে। তো এরকম বিষয়গুলো আছে, এর মধ্যে থেকেও যে ফাঁক ফোকর বেরিয়ে আসছে তা না, এর মধ্যে থেকেই বেরিয়ে আসছে মানুষ। কিন্তু মূল যে তাদের যে রাজনীতি, সেটা হলো এই যে ক্যান্টনমেন্ট পলিটিক্স, মানে আহ, একদম মানে একেবারে পিন দিয়ে ডিজিটালি নিয়ন্ত্রণ করা আর কি। সেই নিয়ন্ত্রণ আপনি 20,000 মানুষকে করতে পারবেন, 20 কোটি মানুষকে করতে পারবেন না। ওটা হলো আমার সবচেয়ে বড় বয়ানের জায়গা। জি, আপনি সেটি মনে করছেন। আহ, একটু এই প্রসঙ্গে আসি যে আপনারা মানে অ্যাক্টিভিজমের এই জায়গাটা একটু শুরু করেছিলাম কথা বলতে। আপনার কি মনে হয় সোশ্যাল মিডিয়াতেও কে এগিয়ে? সোশ্যাল মিডিয়াও নিশ্চয়ই এখানে একটা প্রভাবশালী জায়গায় পরিণত হয়েছে, আপনাদের অ্যাক্টিভিজম থেকে শুরু করে নানান রকম প্রচারণা, সেখানে নিশ্চয়ই খুবই প্রভাবশালী একটা জায়গায়। সেই প্রচারণা সোশ্যাল মিডিয়ায় কে এগিয়ে, বিএনপি নাকি জামাত? নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়াতে আমরা জামায়াতের বট বাহিনীর প্রাধান্য তো দেখি। হুম। এবং শুধু বট বাহিনী বলা ভুল হবে, আমি বলেছিলাম যে সব মোনাফেক, ফড়িয়া, বাটপার, বদমাস, আহ, এরা একযোগে সব জামায়াতের প্রচারে নেমেছে। ধরেন মুনাফিক বলতে, ধরেন একজন হিন্দু কথায় কথায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলছেন, মুনাফেক। সে নিজে মুসলমান হবে না, কিন্তু মুসলমানদের সে মুনাফেক। ফড়িয়া, ধরেন লোকজনের মামলা মোকদ্দমা নিয়ে টাকা মানে ইমিগ্রেশন করে দিবে বলে টাকা পয়সা মেরে দিয়ে মামলা খায়, এগুলো ফুরিয়া। বাটপার, ধরেন যে এইটাকে কি বলে, কথায় কথায় নারী বিদ্বেষী করা, নারীদেরকে তার চরিত্র হনন করা। সো এইসব সমস্ত মানুষ, আমি নাম বলছি না, কেউ কেউ আছেন নারীদের শরীর দেখিয়ে, দেখুন কি সুন্দর মেয়ে দেখালাম বলে একটা ভিডিও করলো। হ্যাঁ, নানান জায়গায় ঘুরে ফিরে সেও দেখাচ্ছে যে জামাত ইসলামের পক্ষে দাঁড়িয়ে গেছে। সো এই ফড়িয়া, মোনাফেক, বাটপার, বদমাস, এদের একটা কনসেনসাস আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। সুতরাং সবাইকে আমি বট বাহিনী বলবো না। কিন্তু আপনি বলছেন যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আমরা জামায়াতের কিছু প্রভাব দেখি, কিছু না ভালোই, কিন্তু আপনাকে বিপরীতে দেখতে হবে যে না, বিপরীত মেরুতেও রেশনাল কথা বলার মানুষ আছে, যুক্তিপূর্ণ কথা বলার মানুষ আছে, এবং তাদের যেসব বয়ান সেগুলো রাষ্ট্রের বৃহৎ মানুষ এটাকে গ্রহণ করছে কিনা সেটাকেও আপনার দেখতে হবে। দুদিন আগে শাহবাগে সড়ক অবরোধ করে রেখে যে ভোগান্তি তৈরি করা হয়েছে, সাধারণ মানুষ যেভাবে ক্ষেপে তাদেরকে প্রতিবাদ করেছে, এগুলো ভাইরাল হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছেন। মানুষ ত্যক্ত বিরক্ত। প্রথম আলো, ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠান, ছায়ানটের মতো প্রতিষ্ঠান আপনি ভাঙন দিয়েছেন। মানুষ কি পছন্দ করেছে এগুলা, নাকি না এগুলার ঘৃণা করেছে? তো আপনি দেখেন যে এই সোশ্যাল মিডিয়াতে যাদের প্রভাব আপনি বলছেন, তারা এগুলো সবই সম্মতির পক্ষে বয়ান উৎপাদন করছে, কিন্তু সাধারণ মানুষ যে সংখ্যাগরিষ্ঠ, তারা তো এগুলো মেনে নিচ্ছে না, তাই না? সুতরাং সোশ্যাল মিডিয়া দেখেই যে আপনি সব নির্ধারণ করবেন, সেটাও আমার মনে হয় ঠিক না, এবং আমি ওটা অনেকগুলো, হ্যাঁ, করি না।
অনেকগুলো আসলে বিষয় এর মধ্যে প্রভাবকের বিষয়ে বললাম যে যেমন প্রথমে শুরু করলাম মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন যেটি এখন খুব ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা বলছে তাদের মানে বিএনপির বিদ্রোহী প্রার্থী এদিকে বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণদের মনোভাব জিজ্ঞাসা করলাম আমি সোশ্যাল মিডিয়ার কথা জিজ্ঞাসা করলাম মানে এই সবগুলো জায়গাতেই জামাত তাদের একটা গ্রিপ নিচ্ছে বিএনপির এরকম ইতিবাচক বা খুব মানে বিএনপি খুব এগিয়ে এরকম জায়গা কোনটা যারা শান্তি চায়, স্থিতিশীলতা চায়, ডেভেলপমেন্ট চায়, রেটরিক পলিটিক্স বাদ দিয়ে যারা সামনের বাংলাদেশকে এগিয়ে নিতে চায়, যারা জানতে চায় যে না এখানে কত মানুষের কর্মসংস্থান হবে, আমি যে বাইরে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি আমার টাকাটা পেপাল মাধ্যমে আসতে পারবে কিনা, সর্বোপরি স্কুল কলেজ ইউনিভার্সিটির লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা স্থিতিশীলতা চায়, যারা মবের রাজনীতি চায় না, সেই জায়গায় বিএনপির প্রাধান্য। এখন একটা রাষ্ট্র যদি এই শান্তিপ্রিয় মানুষের প্রাধান্য না থাকে, তাহলে যারা অশান্তিপ্রিয় মানুষ তাদের জয় তো হবেই। এবং সেটা যদি হয় তাহলে এটা আমাদের মেনে নিতে হবে। আমার কিছু করার নাই। কিন্তু আমি তো মনে করি যে শান্তিপ্রিয় মানুষের সংখ্যাগরিষ্ঠতাই এই দেশে বেশি। হুম। কিন্তু আবার মুখে তো ঠিকই মানে আপনি বলছেন যে তারা অশান্তি মানে প্রিয়র কথা বলছেন বা অশান্তি সৃষ্টির অস্থিতিশীলতা সৃষ্টি করে কিন্তু তারা তো বলছে না যেমন প্রথম আলো রেড স্টারে হামলার নিন্দা করেছে জামাত তারা আহ, মানে এটি এটি তারা সমর্থন করে না সবভাবেই তারা এটা বলেছে এখন পেছনে কি আছে সেটি আপনি কি মানে সেই তথ্যটা হয়তো ডিফারেন্ট কিন্তু তারা তো প্রকাশ্যে নিন্দা করছে তারা যে আরেকটা বয়ান বলছে বা আরেকটা প্রচারণা তারা চালাচ্ছে যে সব দেখা শেষ এবার দাঁড়িপাল্লায় বাংলাদেশ বা এবার দাঁড়িপাল্লাকে দেখুন এই যে বিষয়টা বলছে এটা তো একটা আসলে মানে এই বয়ানটা আপনার কাছে কেমন ইফেক্টিভ মনে হয় কারণ আসলেই তো সব দেখা শেষ আওয়ামী লীগ বিএনপি সবাই আসলে বা জাতীয় পার্টি একটা সময় করেছে দেশ শাসন করেছে এবং সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ইত্যাদি নানান কিছুর মধ্য দিয়ে তখনও দেশ গেছে খুব যে ভালো কিছু হয়েছিল তা না তো তারা তো নতুন কিছু করবে এটা এই প্রতিশ্রুতিটা কতটা ইফেক্টিভ মনে করেন দেখুন, প্রথমত আপনি বললেন যে তারা তো শান্তির কথা বলছে, তারা তো আর এসব কথা না। আপনার এই চ্যাট এভরিওয়ান জানে যে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, আ উদীচী এগুলো কারা ভাঙছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নির্বাচিত হুম জিএস বলছে না, এগুলোকে পুড়ায় ভেঙে চুরে ফেলতে হবে। জামায়াতের অনলাইনের আমির সরাসরি ঘোষণা দিছে এগুলা। তো এগুলা তো ডকুমেন্টেড, ওয়েল রিটেন, ডকুমেন্টেড। যারা গিয়েছে ভাঙতে তাদের রাজনৈতিক পরিচয়। তো এগুলা এমন না যে না তারা মুখে বললে, এখন মুখে তো অনেক কিছু আমি যে বলছি মুনাফেকের রাজনীতি তো সবাই প্র্যাকটিস করে না। দায়িত্ব নেওয়ার যে বিষয় এটা তো সবাই করে না। বিএনপি এ পর্যন্ত প্রায় ৯,৫০০ তার নিজের মানুষকে বহিষ্কার করেছে। জামাত কয়টা মানুষকে বহিষ্কার করেছে? কয়জনকে শোকজ করেছে? এই যে আমির হামজার মতো ব্যক্তিকে বলছেন গোলাম আজমের পুত্র যে না এই ধরনের মানুষ কেন জামাতের টিকেটে রাজনীতি করছে, উনি এটা আনবিলিভেবল। আমির হামজা দিনের পর দিন মিথ্যা কথা, মিথ্যাবাদী বলে বয়ান তৈরি করছেন ইসলামের নাম। ওনাকে কি শোকজ করেছে দল? না, করে নাই। সো ওটা তাদের এই যে জবাবদিহিহীনতা। সুতরাং আপনারা যে বলছেন যে দাঁড়িপাল্লা নৌকা, না নৌকা ধানের শেষ দেখলাম এবার দাঁড়িপাল্লা দেখবো বলে একটা হুম মানুষের ভাবনা, আমার মনে হয় যারা এই ভাবনাটা অমূলক না, কিন্তু একটু সূক্ষ্মভাবে যদি মানুষ ভাবে, মানুষ অন্তত ভাবছে যে এই যে ১.৫ বছর যারা মনে করতে চায় এবার আমরা একটু দেখি না অন্য হুম একটুকে দিয়ে, পক্ষে তারা তো দেখেছে যে না কিভাবে দেশ চলছে গত ১.৫ বছর। এটা তো প্রকারান্তরে জামায়াতের প্রশাসন বলা হয়, এবার সরকার বলা হয়। সেখানে আপনি দিনের বেলায় আপনি মানুষ মবের চাইলেই মব সৃষ্টি করে একজনকে আপনি শাস্তি দিতে পারছেন। চাইলেই একজন পুলিশকে হত্যার আ হুমকি দেওয়া জি মানুষকে তাহলে এটা যোদ্ধা। যদি জামাতের প্রশাসন হয় বলে আপনি বলেন তাহলে এই প্রশাসনই তো নির্বাচন করবে এটাও তো বিএনপির জন্য একটা ডিমেরিটস হয়ে দাঁড়াবে কিনা হ্যাঁ, হ্যাঁ, এটা তো 100% একটা ডিমেরিটস। কিন্তু ও আপনাকে সবকিছুর উপরে ভরসা রাখতে হবে জনগণের ভোটের উপরে। আমি সবসময় বলি জনগণের উপস্থিতি বদলে দেয় হুম পরিস্থিতি। আমরা ওইরকম কোনো vulnerable সিচুয়েশন এ যাই নাই। আমরা বলতে চাচ্ছি যে আমরা যারা স্থিতিশীলতার বাংলাদেশ চাই, আমরা যারা চাই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাক, মধ্যপন্থার সরকার গঠন করুক। কিন্তু এত কিছু নিয়ে তো আপনাকে বুঝতে হবে যে না ইটস এ ডিমেরিট এবং ইটস এ ওয়ারি বিকজ এই যে আজকেও ডিমেরিট জামায়াতে বলছেন মানে ইসলামী, আপনি জনগণের উপস্থিতি আজকে আমি যখন আপনার সাথে হ্যাঁ কথা বলছি, আজকেও জামাতে ইসলামীর সমাবেশ থেকে একজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে দেখা গেছে জামায়াতের ঢাকা ৭ আসন এবং তাকে বোঝা যাচ্ছে এখানে লেখা আছে যে না বাংলাদেশ দে ওয়ান্ট টু এক্সপ্যান্ড দেয়ার ইনফ্লুয়েন্স এখানে। এবং যে আলোচনা সেটা হলো বাংলাদেশে এখন কোনো ফরেন ইনভেস্টমেন্ট নেই, কিন্তু
ফরেন মানির কোনো অভাব নাই। বাংলাদেশে বিভিন্ন টেনজিওর জন্য যে পরিমাণ টাকা এসেছে, এইটা হিস্ট্রিতে মনে হয় সবচেয়ে সর্বোচ্চ। আ তো এখানে তো প্লেয়াররা খেলছে। তো এখন পয়সা মানি উইল প্লে আ বিগ গেম এখানে। আ এখন মানি প্লেটাতে জামাত কিছুটা আগিয়ে আছে আমি বলব। অস্বীকার করার কোনো উপায় নাই। আ ইন্টারন্যাশনাল প্লেয়ারদের মধ্যে আপনি যুক্তরাষ্ট্র দেখেন, ইন্ডিয়া ইটস এ বিগ স্টেক। ইন্ডিয়ার প্লে আছে এখানে। আ যুক্তরাষ্ট্রের খুব বিগ স্টেক আছে বলে আমি মনে করি না এখানে। আল্টিমেটলি তারা বাণিজ্য করবে। কিন্তু চীনের একটা বিগ স্টেক আছে এখানে। তারা হুম, তাদের ইনভেস্টমেন্ট এখানে, হ্যাঁ? তো সব মিলিয়ে একটা ইন্টারন্যাশনাল রাশিয়া ইস এ লুজার, ইন্টারন্যাশনাল লুজার। তাদের স্টেক নিয়ে আমি তেমন কিছু কনসার্ন না। কিন্তু তাদের ইনভেস্টমেন্ট আছে এখানে। পাওয়ার প্লান্ট বা নানা বিষয়গুলো আছে। তারা চাইবে যে একটা স্টেবল গভর্নমেন্ট এবং তাদের পেমেন্ট গুলো যেন নিয়মিত থাকে। এর বাইরে এখানকার জিওপলিটিক্স যেসব বিষয় আছে সেখানে যুক্তরাষ্ট্র চাইবে এখানে তাদের হোল্ড আরো স্ট্রং করতে। হুম, আ সেসব নানান প্লে আছে। এখন এই প্লের বলি কি হবে? জি, আমি তো এটাও বারবার বলি যে ৩ মাস আগে আমাদের ওসমান হাদি তিনি চীনে গিয়েছিলেন। চীনে আরো কিছু গ্যাং মিটিং হুম, করেছিলেন। ৩ মাস পরে এসে বাংলাদেশের এত পলিটিক্যাল লিডার থাকতে তাকেই কেন বেছে হত্যা করতে হলো? কি এমন নেতা হয়ে গিয়েছিল হাদি? আমার তো হিসাবে আসে না। আম সে যখন দুয়ারে পোস্টার ছাপাইতো একটা লোকও তার দিকে ফিরে তাকাতো না। হুম, মরার পরে তাকে মেরে ফেলার পরে তাকে নিয়ে যেসব আলোচনা হচ্ছে, তাকে একটা কাল বানানোর চেষ্টা হয়েছে যেটা ফেইল করেছে আমি মনে করি। বাট বিষয় যেটা বলার চেষ্টা করছি, সেও তো ৩ মাস আগে চীনে ছিল। সেখানে বাংলাদেশের অ অন্ধকার জগতের কিছু মানুষ ছিল। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা ছিল যারা এই ডিস্টাবিলিটির পক্ষে কাজ করছে। ইটস ওপেন সিক্রেট। দেশে আসার পর এত রাজনৈতিক নেতা থাকতে কেন হাদিকে টার্গেট কে করলো? কোন এমন হইতে পারে যে ইন্টারন্যাশনাল পলিটিক্স এর বলই হয়েছে। সো I'm not disagreeing anything. There are a lot of things হুম। prevailing. এখানে সব কথা বলাও যায় না। বাট আপনি কথা বললেন, আমি কথা সূত্র ধরে কথা বললাম। জি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইন্টারন্যাশনাল পলিটিক্সের বলিও হতে পারেন। মানে দেশি, বিদেশি, আঞ্চলিক, আন্তর্জাতিক নানান রকম সমীকরণ চলছে। এখন সেই সমীকরণে আসলে সামনের নির্বাচন প্রশ্নবোধক চিহ্নটা বড় হয়ে উঠছে যে আসলে বিএনপি নাকি জামাত। নিশ্চয়ই আবার কথা হবে। শাহেদ আলম, অনেক ধন্যবাদ। অনেকটা সময় আপনার সাথে কথা বলার সুযোগ হলো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য।